পাচ্ছি সুনামগঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনের স্বতন্ত্র প্রার্থী পেয়েছে আনোয়ার হোসেন তালা প্রতীকের নির্বাচনী শেষ জনসংযোগ। ভাই তুমি একটু সাইড লই নাও তারা দেখাইব না सामने का गाड़ी सेट करो सामने का তারার মাঝখানে যাও সুহেল ভাই তারার মাঝখানে যাও কি তারার মাঝখানে যাও কি ওই সাইড লো
আগে তুই লইও তার সাইডে রাখো না তুমি সাইডে থাকো না সাইডে থাকো না তুমি লম্বা তুমি বেনারো যাও আর নাইলে থাকো
গো What?
আগবেন আর নাইলে সাইক্লোন সামনে দিতে বার করিলাম আরো লম্বাটা দাও লম্বাটা দাও জগন্নাথপুর শান্তিপুর আসনের স্বতন্ত্র প্রার্থী বেশি
আওয়াজ সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সৈয়দপুরের লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী আহমদ সাহেবকে আমাদের এখানে চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের পৌরসভার নন্দিত মেয়র আপনার খোঁজ করছেন, আপনি আসলে আমাদের আজকের এখানের কর্মসূচি আমরা শেষ করতে যাব, তাই আপনার জন্য আমাদের কর্মসূচি অপেক্ষমান। আপনি যেখানেই থাকেন না কেন তাড়াতাড়ি এখানে চলে আসুন। ধন্যবাদ। তুমি খুললাম তুমি খালি আপনার ওখানে লাগি ভাই আপনার সাইড আপনার সাইড আমরা খুললাম না আমরা খুললাম না আপনিও সাইডে আচ্ছা আপনারও একটু তোমরাও করতে পারবা, একটু বড় হইলে আপনি বললাম সম্মানিত নেতৃবৃন্দ এবং হুমায়ুন ভাই, আমার দুটিটা শিল্প মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন সৈয়দপুরের কৃতি সন্তান তথা জগন্নাথপুরের কৃতি সন্তান। এক সময় তিনি এই আসন থেকে নির্বাচন করেছেন সৈয়দ আলী আহমদ সাহেব। লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী আহমদ সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জগন্নাথপুরের প্রাণ পুরুষ আমাদের প্রিয় মেয়র মহোদয়, উপস্থিত আমাদের প্রার্থী ব্যারিস্টার আনোয়ার, উপস্থিত জগন্নাথপুরের নেতৃবৃন্দ, আমাদের প্রিয় তাহার সাহেব সহ সংগ্রামী জগন্নাথপুরবাসী, আসসালামু আলাইকুম। আমরা একজন শিক্ষিত ভদ্রলোক মার্জিত মানুষকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাতে চাই। অশিক্ষিত গরু ছাগল পার্লামেন্টে পাঠাইলে ঘাস খাইতে পারবে কিন্তু কাজ করতে পারবে না। আমরা শিক্ষিত ভদ্রলোককে পার্লামেন্টে পাঠাবো, যিনি আইন প্রণয়নে ভূমিকা রাখবে, এরকম একজন জ্ঞানী ব্যারিস্টারকে আমরা সমর্থন করেছি। জগন্নাথপুরবাসী আমাদের ভোটের পবিত্রতা রক্ষার জন্য একজন যোগ্য, সৎ এবং শিক্ষিত প্রার্থীকে নির্বাচিত করতে হবে। আপনারা মনে রাখবেন অনেক প্রার্থী আছে, তারা যদি পাশ করে তাদের প্রত্যেক গ্রামে একটা দুটা টেন্ডল আছে, এই টেন্ডলদেরকে ট্যাক্স দিতে দিতে আপনারা হয়রান হয়ে যাবেন। আমরা চাই যে একজন এমপি হবে আমাদের, যে মানুষের কথা সরাসরি শুনবে, কোনো টেনশন থাকবে না, মাঝখানে কোনো দালাল থাকবে না। থানার দালালদেরকে উৎখাত করতে হবে, থানার দালাল হবে না, থানার দালালদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। থানার দালাল থাকবে না, এই দেশে মানুষ বসবাস করবে শান্তির সাথে, সম্মানের সাথে। এই দেশের মানুষ ভোট দিবে বিশ্বস্তের সাথে। এই বলে আমি ব্যারিস্টার আনোয়ারের প্রতি আমার পূর্ণ সমর্থন ব্যক্ত করে বক্তব্য শেষ করতে চাই। ভাই ভাই দয়া করি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জগন্নাথপুরের বিশিষ্ট সমাজসেবক, জগন্নাথপুর পৌরসভার বারবার নির্বাচিত জননন্দিত মেয়র এবং জগন্নাথপুরের গার্জিয়ান, আমাদের মুরব্বী জনাব আক্তার সাহেব বক্তব্য নিয়ে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ নির্বাচনের ব্যারিস্টার আনোয়ার সাহেবের সমর্থনে আজকে লিফলেট বিতরণ শেষে তাৎক্ষণিক পথসভায় উপস্থিত আমাদের জনগণের মনোনীত পদপ্রার্থী ব্যারিস্টার আনোয়ার সাহেব, আমার বাম পাশে আছেন আমার মামা কর্নেল আলী আহমদ এবং আমার সাথে আছেন বিশিষ্ট শিল্পপতি দানশীল ব্যক্তিত্ব এম এ কাহার এবং আমার সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আমাদের মামার
ছোট ছেলে মেজর আশফাক, এবং আমার সাথে আছেন অসংখ্য নেতা কর্মী যারা ভাই, আপনার মোবাইলটা একটু পরে রাখবেন। তারা আমার কার্য চালানোর ব্যস্ত আছেন, এবং আমার সামনে আছেন সাংবাদিক বৃন্দ। এরা কষ্ট করে আমাদের নিজ থেকে খাবার দিতে। আমি সর্বপ্রথমে আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া জানাই, আমাদেরকে উনি যে সাহায্য করেছেন আপনাদের সামনে উপস্থিত হয়ে দুটি কথা বলার জন্য। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া জানাই। জগন্নাথপুরবাসী এবং পৌরবাসী, আপনারা জানেন, আমি একটু পিছন থেকে বক্তব্য দিব আপনাদের অবগতির জন্য। দেশ স্বাধীন হওয়ার পরে 71 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, ওই সময় আমাদের এই বুড়াকালীর কৃতি সন্তান আব্দুস সামাদ আজাদকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। আজ উনি জীবিত নাই, ওনার রুহের মাগফিরাত কামনা করে। তারপরে 1986 সালে নির্বাচনে আমাদের 3 আসনেরই হুমায়ুন চৌধুরী নির্বাচিত হন। উনিও আজকে জীবিত নাই, ওনার রুহের মাগফিরাত কামনা করে। তবে ওনার কিছু উন্নয়নের কথা না বললে আমাদের কৃতজ্ঞতা হয়ে যায়। আমরা যারা রাজনীতি করি, আমরা রঙিন চশমা ব্যবহার করি, লালকে কালো বলি, কালোকে লাল বলি। আমি আমার নীতির সাথে আপোষ করি না। হুমায়ুন সাহেব যখন জাতীয় পার্টির নেতৃত্বে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওই সময় আমাদের সিলেটের সাথে জগন্নাথপুরে কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। তার জন্য ওনার রুহের মাগফিরাত কামনা করি। এবং আমাদের জগন্নাথপুর কোনো বিদ্যুৎ ছিল না, ওনার নেতৃত্বে আমরা বিদ্যুৎ পেয়েছি। তারপরে ধারাবাহিকভাবে 96 সরকার যখন আবার আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়, আবারও আমাদের জগন্নাথপুরের কৃতি সন্তান আলহাজ আব্দুস সামাদ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। তারপরে ওনার একটা স্বপ্ন ছিল পাগলা টু আশরাফগঞ্জের রাস্তা কমপ্লিট করা। উনি কাজ শুরু করে গেছে, সয়ারার ব্রিজও উনি দিয়েছেন। সেটা আমরা ওনাকে গভীরভাবে শ্রদ্ধার সহিত স্মরণ করি। তারপরে বিগত 15 বছর শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরের বৃহত্তর সুনামগঞ্জের সিলেট বিভাগের কৃতি সন্তান আমাদের মান্নান সাহেব আমাদেরকে যে উন্নয়ন দিয়েছেন, আমরা সেটা কখনো বলতে পারি না। আমি একটু আপনাদেরকে যদি দৃষ্টি আকর্ষণ না করি, তাহলে আপনারা এটা আইডিয়া পাবেন না। আমাদের নির্বাচনী এলাকা আপনার যেখানে সীমানা, ওই সীমানার পাশে দেখবেন একটা মেডিকেল কলেজ। বাংলাদেশে 7-8টা মেডিকেল কলেজের সাথেই একটা মেডিকেল কলেজ। এটার জন্য আবারও ওনাকে আমরা ধন্যবাদ জানাই। তারপরে উনি যে একটা পরিকল্পনা করে আইন পাস করে গেছেন, একটা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ স্থান নির্ধারণ হয়ে গেছে, এখন ভূমি অধিগ্রহণের জন্য চলছে। এই বিশ্ববিদ্যালয় যদি হয়ে যায়, আমাদের এলাকার ছেলে মেয়েরা আর বিভিন্ন কারণে যাওয়া লাগবে না। এরপরে আছে আমাদের নির্বাচনী এলাকা। আমাদের এলাকার যে কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল সাহেবের, ওই পাগলা টু আশরাফগঞ্জ রাস্তা ওনার নেতৃত্বে কমপ্লিট হয়েছে। করে আমাদের পৌরসভা সামনে দিয়ে সুনামগঞ্জের জেলার গাড়ি আসা যাওয়া, এতে আমরা আনন্দিত। তারপরে জগন্নাথপুরবাসী কর্মসংস্থানের জন্য কিছু ইনস্টিটিউটের কাজ চলিতেছে এবং প্রফেশনাল টেকনিশিয়ানটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমাদের বহুদিনের কাঙ্ক্ষিত দাবি ছিল নঞ্জুর নদীর উপর একটা প্রশস্ত ব্রিজ। আগে কিন্তু ব্রিজ ছিল, এটা জাতীয় পার্টির আরম্ভ হয়েছিল। জনগণ পপুলেশন বাড়ার কারণে এটা গাড়ি পাস করা যেত না, তাই সকলের দাবি ছিল মান্নান সাহেবের কাছে একটা সুন্দর ব্রিজ উপহার দেওয়ার জন্য। উনি কিন্তু কয়েকবার ডিজাইন পাল্টিয়ে ওই ডিজাইনটা ওনার কাছে চয়েস হয়েছে, লাস্টে ওই ডিজাইন অনুযায়ী টেন্ডার হয়েছে
আল্লাহর কমলে আজকে তো ওই গাবারা হেঁটে আবারও ধন্যবাদ জানাই মাননীয় সাহেবকে। এবং শিক্ষা খাতের উন্নয়ন করেছেন। আমাদের মহিলা গার্লস স্কুল, সরুচন্দ্র স্কুল সহ জগন্নাথপুর আমার মনে হয় 95% স্কুল ভবন হয়ে গেছে। তাইলে আমরাকে ওনার উন্নয়নকে অস্বীকার করবো? আমরা এই ধরনের কাপুরুষত্ব রাজনীতি করি না। আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমাদের সামনে যে ছোটখাটো উন্নয়ন যেটা আছে, আমরা যদি ব্যারিস্টার আনোয়ার সাহেব নির্বাচিত হন, এটা আমি একটু বলে আমরা কি কি দাবি আছে বলবো। আমরা মান্নান সাহেব ব্যক্তি নয়, মান্নান সাহেব জাতির একটা বিবেক। আপনারা অবশ্য যারা মোবাইল ব্যবহার করেন, ছাত্র জনতার আন্দোলনের সাথে উনি একতা পোষণ করেছেন, এটা অনেকের কাছে এই ডকুমেন্ট আছে। তারপরেও ওনাকে 5ই আগস্টের পরে জেলে যেতে হয়েছে। যে ছাত্র জনতা সরকারকে উৎখাত করেছে, এই ছাত্র জনতার আন্দোলনের মুখে ওনাকে জামিন দিতে হয়েছে। আমরা ওনার কাছে জগন্নাথপুর এবং শান্তিগঞ্জবাসী ঋণী। যারা উন্নয়নের বৈষম্য আনতেছে, এগুলো তো আপনারা এটা কি জগন্নাথপুরে উন্নয়ন হয়েছে না শান্তিগঞ্জে উন্নয়ন হয়েছে? আমরা এই সমস্ত বৈষম্যমূলক বক্তব্য আমরা দিব না। আর একটা বিষয়, আমাদের কষ্ট এবং উপকরণ হয়েছে সাধারণ জনগণের। একজন দায়িত্বশীল নেতা একটা বড় দলের পদে থেকে একটা সৈয়দপুরে জনসভায় বলেছেন, জালিম সরকারের জালিম মন্ত্রী। আমরা সরকারের বিরুদ্ধে বক্তব্য কোনো প্রতিবাদ করতেছি না। যে মন্ত্রী নিঃস্বার্থবান ভাবে আমাদের নির্বাচনী এলাকার উন্নয়ন করেছেন, ওনাকে যারা জালিম বলেছে তার প্রতিবাদ জানাই জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ জনগণের পক্ষ থেকে। এবং আর একটা বড় উন্নয়ন উনি করেছে, আপনারা জানেন না, সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ পর্যন্ত উড়াল সেতু, যেটা কয়েক হাজার কোটি টাকার প্রকল্প, বর্তমান সরকারও অন্তর্বর্তী সরকারও এটা গ্রহণ করেছে। আর ওই রাস্তাটা চালু হয়ে গেলে সুনামগঞ্জের সাথে এদিকেও টাকা যাওয়া যাবে, ওদিকে মোহনগঞ্জে মহসিলে দেখা যাবে। এই যে ওনার বিশাল পরিকল্পনা আজীবন মানুষের কাছে স্মৃতি হয়ে থাকে। এখন আজকে আমাদের পাশে যিনি কেন্দ্রিত, আমরা আজকে আপনাদের সামনে হাজির হওয়ার একটাই লক্ষ্য, ব্যারিস্টার আনোয়ার সাহেবকে অনেকে চিনেন বা চিনেন না, ওনাকে ভোট দিলে আপনারা পাবেন না। আপনাদের পক্ষে থেকে আমরা বিভিন্ন ভোটারের কাছে যে ওয়াদা করতেছি, যদি উনি নির্বাচিত হন, যে ছোটখাটো উন্নয়নের দাবি যেগুলো ওগুলা পূরণ করবে। ছোটখাটো উন্নয়ন যেগুলা হইল, আপনার এই মাদ্রাসার পয়েন্ট থেকে একবারে যে আমাদের বাউধরনের যে ব্রিটিশ কেন্দ্রের প্রক্রিয়া আছে, ওই রাস্তাটা প্রশস্ত করে যাতে টেকসই উন্নয়ন উনি করে দিবেন। আর একটা দাবি হইল, ফলতলি থেকে টেলিফোনা বন্ধ রাস্তা আছে, এটা বিধ্বস্ত হয়ে গেছে, এটা পূর্ণাঙ্গ রিপেয়ার করে দিবেন। সর্ববৃহৎ যেটা আমাদের দাবি, বেগমপুরের রাস্তা যেটা গুস্তাও হয়ে গেছে, এটা খুব করুণ অবস্থা, ওইটাও উনি ওনার নেতৃত্ব করে দিবেন। এগুলো হইল বড় বড় দাবি। ছোট ছোট দাবি যেগুলো আছে আমরা পরে বলবো। ওনার পক্ষ থেকে যারা আমরা বিভিন্ন ভোটারকে আশ্বস্ত করেছি, যদি আল্লাহ তাআলা ওনাকে নির্বাচিত করে, তাইলে আমরা এইভাবে আশ্বস্ত করেছি জনগণকে, উনি কোনো সন্ত্রাসকে প্রশ্রয় দিবেন না, কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দিবেন না, কোনো দালালকে প্রশ্রয় দিবেন না, কোনো দখলদারবাজদেরকে উনি প্রশ্রয় দিবেন না। ইউএনওকে এক পকেটে এবং ওসিকে এক পকেটে উনি ডুবাইবেন না। এই নিশ্চয়তা আমরা যেটা দিচ্ছি, আজকে উনি ওইটার সাথে একমত আছেন কিনা উনি সেটা ক্লিয়ার করতে হবে। তারপরে আমার ছোটখাটো আমার রাজনীতি একটু অনেকেরই একটা বহু ধারণা হইতে পারে। কারণ আমি 97 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্বে ছিলাম। সঙ্গত কারণে 2021 পৌরসভার ইলেকশনের
বিএনপি অংশগ্রহণ করেছিল, আমি কিন্তু শুরু থেকেই স্বতন্ত্র প্রার্থী ঘোষণা দিয়েছিলাম। ভুল তথ্যর কারণে আমাকে বহিষ্কার করা হয়েছিল। আমি 2023 সালে বহিষ্কার প্রত্যাহারের জন্য আবেদন করেছি। জেলা বিএনপি সভাপতির কাছে সুপারিশ পাঠাইছি, উনি দেন নাই। এরপরে 2023-এ আমি বড় একটা অসুখে আক্রান্ত হয়ে গেলাম। বহুত বড় একটা সার্জারি হয়েছে, আপনারা অনেকেই জানেন। এরপরে আমি 25 জানুয়ারিতে আবার পাঠাইছি সুপারিশের জন্য, অনেক ক্লিয়ারলি না করে দিলেন সুপারিশ করতে পারবেন না। তারপরে 2025-এর 26শে ডিসেম্বর আমি আমার যে কোনোভাবে তোমার দলের প্রধানকে ম্যানেজ করে যারা দপ্তরের দায়িত্ব মানে বৈধ প্রক্রিয়া আমার বহিষ্কার আদেশ আমি প্রত্যাহার করি। 6 ঘন্টা যায় নাই, 6টার দিকে পাবলিশ হয়েছে, 12টার সময় অফিস থেকে ফোন আইছে, মেয়র সাহেব আমরা দুঃখিত, আপনার নির্বাচনী এলাকা থেকে আপত্তি হওয়ার কারণে আপনার বহিষ্কার আদেশ বহাল হয়েছে। এটা স্বাগত জানাই, এটা দলে যেটা করছে দলের মঙ্গলের জন্য করছে। আজকে যদি আমি বহিষ্কার না থাকতাম তাইলে জনগণের প্রার্থীর পাশে আমি থাকতাম। তারপরে বক্তব্য হলো, যেহেতু সঙ্গত কারণে আমাদের ভিআইপি আসন, এই আসনে আমরা যোগ্য মানুষ নির্বাচিত। একটা জিনিস পরিষ্কার, প্রতীকে সংসদে কথা বলে না, সংসদে কথা বলে ব্যক্তি। আমরা দিব ভোট, এইটা 2-3টি ভাষা, একটা হইল পার্লামেন্ট, একটা হইল সংসদ, একটা হইল আইনসভা। এই পার্লামেন্টে কারা যাবে? আইন প্রণয়নের সাথে যারা যুক্তি, যাতে জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো আইন না হয়, এইটার ব্যাখ্যা বাউরি প্রতিবাদ করবে। তাইলে একজন শিক্ষিত এবং একজন যোগ্যতা সম্পন্ন মানুষকে আমরা নির্বাচিত করতে হবে। এই দায়িত্ববোধ রেখে আমি জানেন আমার ইলেকশনে আমি চাইতে এত কষ্ট করি নাই। আজকে জনগণের পাশে থাকার জন্য ওনার পক্ষে আমি বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ করেছি এবং আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। আমার বিশ্বাস আল্লাহ তাআলা যদি আমাদের সহায় থাকেন, আল্লাহ তাআলা যদি আমাদের সহায় থাকেন, ইনশাআল্লাহ 12 তারিখ জনগণের বিজয় হবে। আমি আল্লাহর উপরে ভরসা করি। আল্লাহ যারে নির্বাচিত করেছেন জনগণ তাকে ভোট দিবে। সর্বশক্তিমান আল্লাহ, রাষ্ট্র ক্ষমতা খেয়ে যাবে সেটাও নির্ধারণ করবেন আল্লাহ। আমাদের 3 আসনের ভিআইপি আসনের কাকে নির্বাচিত করবেন সেটাই নির্ধারিত করবেন আল্লাহ। তাই আমরা কোন রাজনৈতিক ব্যানারে নাই, জনগণের ব্যানারে আমরা বারিস্টার আমাদের কেন কোনো ব্যক্তি স্বার্থ নাই। উনি একটা মিটিং এর করতে দেওয়ার মতো তৌফিক নাই। আমরা নিজেকে মাঠে আমরা আপনাদের জন্য কাজ করেছি। কারণ একটাই, আপনারা যাতে কোনো এলাকায় অঞ্চল ভিত্তিক সন্ত্রাসের কাছে জিম্মিয়ে না হন, আপনারা যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, আপনারা ন্যায় বিচার পান, ইনসাফ পান, তার জন্য আমরা সব দল উঠতে থেকে আমরা সবকে যোগ্য মনে করেছি। জনগণের প্রার্থী হিসাবে ওনাকে আমরা সমর্থন করেছি। আমি আবারও ওনাকে বলতে চাই, ওনাকে সাবধান করতে চাই। আমি একবার দই ভেবে চুন খেয়েছি, এখনো আমি দই দেখলে বড় পাইছি, ডর পাইছি, আপনাদের সকলেই জানা আছে, একটি উপজেলা ইলেকশন কেন্দ্র করে। যাই হোক, ব্যারিস্টার আনোয়ার সাহেবকে আমার মামা বলেছেন একজন যোগ্য সেনা অফিসার যে অক্লান্ত পরিশ্রম করতেছে, আমাদের কাহের ভাই ডেইলি 20 থেকে 30,000 টাকা ওনার পকেট থেকে খরচ করেন। কিসের জন্য? আপনাদেরকে সেভ করার জন্য, জনগণকে সেভ করার জন্য। তাই আপনারা নির্দ্বিধায় সেন্টারে যাবেন। এই ইলেকশন কার কাছে, জনগণের কাছে জিম্মি থাকবে না। প্রশাসন তারা নিরপেক্ষ, ডানেও তাকাবে না, বামেও তাকাবে না। আপনার ভোট আপনি দিবেন, যোগ্য দিকে তাকে দিবেন। কোন সেন্টার দখল করার পরিকল্পনা থাকলে সেই স্বপ্ন মাথা থেকে বের করে দেন। সৈনিক অফিসারের সাথে রিয়াজু করে কাজ হবে না। কারণ এই সরকার যে ঘোষণা দিছে
একটা ঐতিহাসিক নির্বাচন জনগণকে উপহার দেবে এটা আমরা বিশ্বাস করি। সরকারে 12 তারিখ প্রমাণ করতে হবে, সেই অপেক্ষায় আমরা আছি। আবারও ব্যারিস্টার আনোয়ার সাহেবকে বলতে চাই, জনগণ দিতেও পারে আবার নিতেও পারে। আপনি যৌথ কোনো দলীয় ব্যানারে নির্বাচিত হচ্ছেন না, জনগণের ব্যানারে সব সময় জনগণের কল্যাণের জন্য আপনি নিয়োজিত থাকতে হবে। আমার বিষয়ে আমি অনেক কিছু বললাম, শব্দগত যতটুকু ভুল হয়ে থাকে সেটার জন্য ক্ষমা প্রার্থী। আমি আমার জগন্নাথপুর পৌরসভার 2 বারের মেয়র নির্বাচিত। আমার জানা বা অজান্তে যদি কার সাথে কারা পারস্পরণ করে থাকি, যত দীর্ঘদিন রাজনীতি দলে দায়িত্ব আসলাম, এত যদি কার সাথে অন্যায় করি সেটার জন্য ক্ষমা প্রার্থী। এবং আমি আমার পৌরবাসীর কাছে চিরদিন, কারণ রাজনৈতিক দলে ব্যানার ছাড়াও আমাকে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয় করছে। আমি যতদিন জীবিত থাকবো আমার পৌরবাসীর কাছে আমি ঋণী থাকবো। আমার হিন্দু ভাই যারা আছে তাদের সাথে আমি অনেক ধরনের আমার উঠাবসা আছে, তাদেরকে আমার অন্তরে অন্তরকে আদাব নমস্কার জানাই। সর্বশেষ আমি যে বক্তব্যটা দিয়েছি তার পরিপ্রেক্ষিতে উনি যে 12 তারিখ ভোট দিবেন, আমাদের সাথে বক্তব্যের সাথে মিল আছে কিনা এটা আমাদেরকে উনি বক্তব্যের মাধ্যমে শোনাবেন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে 12 তারিখ। সম্মানিত জগন্নাথপুরবাসী, প্রিয় নেতৃবৃন্দ যারা আপনারা এসেছেন, আমরা অনেকেই বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই, কিন্তু আমাদের কর্মসূচি এখানে শেষ না। আমাদের মূল পথসভা হবে হোমের বাজারে। এখানে আপনাদের সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। এটা কর্মসূচি নয়, শুধু একটা ব্রিফ দেওয়া যাবে জগন্নাথপুর পৌরসভায়। এই জন্য এই সংক্ষিপ্তভাবে করা হচ্ছে। আমাদের সর্বোচ্চ মুরব্বী 2 জন উনাদেরকে দিয়েছি, এবং আমাদের মেয়র মহোদয়ের যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা পেয়েছি, আমরা সেই বক্তব্যের উপরে অত্যন্ত আশাবাদী। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবে সুনামগঞ্জ 3 আসনের আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী, তারা আমার কার প্রার্থী জনাব ব্যারিস্টার আনোয়ার হোসেন সাহেব আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবে। বোন আপনি বোন বইয়া লাগাইন, শান্তি মতো লাগাইন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই লিফলেট বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করছেন পৌরসভার সাবেক জননন্দিত মেয়র জনাব আখতারুজ্জামান আখতার ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ সামরিক বাহিনীর অত্যন্ত জনঘোষ একজন অফিসার, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ আলী আহমেদ শেখ। উপস্থিত আছেন যিনি একজন শিল্পপতি, কিন্তু এই আসনে নির্বাচন করতে চেয়েছিলেন, আমাকে সমর্থন দিয়ে যিনি আজকের এই সভায় উপস্থিত আছেন জনাব তাহের ভাই। উপস্থিত আছেন মেজর আশফাক স্বামী, যিনি এই আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু আমাকে সমর্থন দিয়ে আজকে সভায় উপস্থিত আছেন যারা সাবেক ফুটবলার এখনো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে জড়িত জনাব আয়হান সাহেব। উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আছেন এই পৌরসভার সর্বস্তরের জনগণ। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে শুনেছেন উন্নয়ন বিষয়ে যারা ভাগ্যবাদী সব কথা বলেছেন। আমি এই সব বিষয়ের সাথে একাত্মতা প্রকাশ করছি। পাশাপাশি এটা বলতে আমি যদি নির্বাচিত হই তাহলে শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর 2 আসনের এমপি আমি হব। আমি কখনো শান্তিগঞ্জে এমপি হব না, তাহলে জগন্নাথপুরে এমপি হবে না। আমি 2 আসনের সম্মিলিত এমপি হব। কাজেই উন্নয়নের ক্ষেত্রে আমার কাছে কোনো বৈষম্য থাকবে না। উন্নয়নের ক্ষেত্রে সবাইকে নিয়ে এক টেবিলে বসে আমরা চিন্তা করবো কিভাবে উন্নয়ন করা যায়, সেটি আমরা করে দেবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আমি
তখন বিচ্ছিন্ন কাশ্মীর যারা বলে বেড়াচ্ছেন, আমি জনগণের করছি কাজেই দল মত নির্বিশেষে আমি সবার এমপি হব। আমি নির্বাচিত হলে এই আসনে কেউ কখনো অত্যাচারিত হবেন না, কেউ কখনো মামলা হাতের শিকার হবেন না, বরঞ্চ যদি প্রকাশ যদি মামলা হয়ে থাকে কারোর বিরুদ্ধে সেই সব মামলায় যাতে আপনারা ন্যায় বিচার পান সেই সব ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। আপনারা এই নির্বাচনে ভোট দিতে কখনো ভয় পাবেন না, একদম স্বাধীনতা বজায় রেখে স্বচ্ছন্দে আপনারা ভোট করতে যাবেন, কেউ কিছু করতে পারবে না। সরকার যে ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থার উপর আমরা হয়তো আস্থা রাখতে চাই। কাজে আমাদের সবাইকে নিয়ে সংযুক্ত যেহেতু ধন্যবাদের ফাজার হবে, আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সবাইকে রোদের মধ্যে সবাই রোদের মধ্যে জানিয়ে যে কষ্ট করছেন আপনাদের সঙ্গে কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। लगा
ইনশাআল্লাহ নেচে নেচে সুর উঠেছে রব উঠেছে ইনশাআল্লাহ 12 তারিখ প্রমাণ হবে ইনশাআল্লাহ আমরা আগামী নেক্সট প্রোগ্রাম আমরা বলবো খেসবপুর ইয়া বগর বাজার নেক্সট প্রোগ্রাম আপনারা সবাই বগর বাজার যাইতা এখানে গিয়ে আমরা প্রোগ্রাম ভালোভাবে শুনবো আর এখানে যারা বক্তৃতাই দেওয়া না এখানে সবাই বক্তৃতা আর মিটিং বাদে আমার বাড়ির চা নাস্তা আছে ইনশাআল্লাহ ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, এখানে আমাদের কর্মসূচি শেষ না, আমাদের মূল কর্মসূচি আরো অনেক দূর রয়েছে। আমাদের আজকের কর্মসূচি হচ্ছে জগন্নাথপুর বাজার পরে পরবর্তীতে আমরা কেশবপুর থেকে হসপিটাল পয়েন্ট হয়ে আমরা বোবের বাজার গিয়ে আজকের পথসভা করব এবং আমাদের পথসভার যে আনুষ্ঠানিকতা যা কিছু আছে আমরা সব বোবের বাজার পথসভায় করব। যারা যারা বক্তব্য দেওয়ার প্রয়োজন আমরা সেখানে সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দেব এবং আমরা কেউ যাতে বিশৃঙ্খল না হয়ে সবাই ঐক্যবদ্ধভাবে এখন আমরা কেশবপুরের উদ্দেশ্যে যাত্রা করব। ধন্যবাদ সকল নেতৃবৃন্দকে।